করছেনটা কি আপনি মনস্টার? আমার হাত ছাড়ুন। উফ, খুব ব্যথা লাগছে তো। কথাটা বলতে বলতেই বেলার নিজের হাত সীমান্তের মুঠো থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। বরং বেলার মুখে মনস্টার সম্বোধন শুনে সীমান্তের হাতের মুঠো আরো শক্ত হয়ে উঠল। একটিও কথা না বলে সে বেলাকে টেনে সামনে থাকা সার্ভেন্টদের গোসলখানার দিকে নিয়ে গেল। সেখানে গিয়ে বড় একটা ওয়াশরুমের ভেতরে তাকে ঠেলে দিল। আচমকা ধাক্কায় বেলা নিজেকে সামলাতে পারল না। টাইলস মোড়ানো মেঝেতে পড়ে গিয়ে হাঁটু আর পায়ে বেশ ব্যথা পেল। তবুও নিজের জেদ আর রাগকে শক্তি বানিয়ে কষ্ট করে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য হাত তুলতেই সীমান্তের বজ্রকণ্ঠে চিৎকারে সে থমকে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল তার দিকে। সীমান্ত চিৎকার শুনে দৌড়ে এলো রিহান, তার সঙ্গে রাচা ও লুসিও। তবে লুয়াং সীমান্তের এমন রাগান্বিত রূপ দেখেই সরে পড়েছে। সীমান্তকে সে যথেষ্ট সম্মান করলেও তার রাগকে জমের মতো ভয় পায়। জি স্যার। রিহানের কণ্ঠ শুনে সীমান্ত ধীরে ধীরে তার দিকে ফিরল, চোখ এমন এক কঠোর দৃষ্টি যেন মুহূর্তেই তাকে ভস্ম করে দেবে। সেই দৃষ্টিতে রিহান অজান্তেই এক পা পিছিয়ে গেল। হঠাৎ এতটা রেগে গেলেন কেন? শুধু কি বেলা তার কলার ধরেছিল বলে, নাকি রাজাকে ধাক্কা দিয়েছিল বলে? কারণ যাই হোক, মেয়েটা তো এখন অনেক ছোট, না বুঝেই হয়তো ভুলটা করে ফেলেছে। কিন্তু স্যারের এই রাগে যদি মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায়, এই ভেবে সাহস সঞ্চয় করে সে বলল, স্যার, একটা কথা বলবো? ম্যাম এখনো ছোট, না বুঝেই হয়তো ভুলটা করে ফেলেছে। রেহানের কথা শেষ হওয়ার আগেই সীমান্ত গজরে উঠল, আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি, রিহান। আর ওর হয়ে ওকালতি করার অনুমতিও দেইনি। নিজের কাজ নিয়ে থাকো। সীমান্তের কঠোর ধমকে রিহান সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল। এই দৃশ্য দেখে বেলার বুকও কেঁপে উঠল। লোকটা কি নিজের সহকারীর সঙ্গেও এমন ব্যবহার করে? অবশ্য করবে নাই বা কেন? সে তো একটা মনস্টার। মুখ বাঁকিয়ে সীমান্তকে ভেংচি কাটতেই সীমান্ত হঠাৎ তার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে বেলা ভয়ে চোখ নামিয়ে ফেলল। লোকটার চোখের দৃষ্টি এতটাই ভয়ঙ্কর, যেন এই মুহূর্তেই তাকে গিলে ফেলবে। সীমান্ত গভীর কণ্ঠে বলল, এই ফার্মে যতজন কাজ করে সবার ময়লা কাপড় নিয়ে আসো, একটাও যেন বাদ না পড়ে। হঠাৎ এমন আদেশে রিহান, রাজা আর লুসিও তিনজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। রিহান দ্বিধাভরা কণ্ঠে বলল, জি স্যার, কিন্তু ময়লা কাপড় দিয়ে কি করবেন? প্রশ্নটা করায় যেন তার সবচেয়ে বড় ভুল হয়ে গেল। মুহূর্তের মধ্যেই সীমান্ত পাশে থাকা প্লাস্টিকের বিনটি তুলে রিহানের দিকে ছুঁড়ে মারল। রিহান দ্রুত সরে যাওয়ায় বিনটি তাকে না লেগেই পাশে গিয়ে পড়ল। এত প্রশ্ন করার সাহস হয় কি করে তোমার? আমার প্রতিটা সিদ্ধান্তের ব্যাখ্যা কি তোমাকে দিতে হবে? সরি স্যার। মাথা নিচু করে রিহান সেখান থেকে চলে গেল। তার পিছু পিছু রাচা আর লুসিও বেরিয়ে গেল। ওদের চলে যেতে দেখে বেলা ঢোক গিলে সীমান্তের দিকে তাকালো। লোকটা এখনো আগুন ঝরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। শুনুন, এভাবে তাকিয়ে আছেন কেন? একটুও মায়া হয় না? একটা ছোট মেয়ের উপর এত অত্যাচার করছেন, আবার রিহান ভাইয়ের সঙ্গেও এমন ব্যবহার করছেন। বেলার কথায় সীমান্ত চোয়াল শক্ত হয়ে উঠল। এক মুহূর্তেও দেরি না করে সে ওয়াশরুমের ভেতরে ঢুকে বেলার দিকে এগিয়ে এলো। বেলা ভয় পেয়ে তাড়াতাড়ি বলে উঠল, এই মনস্টার, এভাবে ভেতরে আসছেন কেন? বাইরে যান। দেখুন, আপনি যতই মনস্টার হন না কেন, আমি কিন্তু একটা মেয়ে। চাইলে আমাকে একেবারে নিষ্পাপ বাচ্চাও বলতে পারেন। তাই আপনার এই ভয়ঙ্কর রূপ আমাকে দেখানোর কোনো দরকার নেই। আমি কিন্তু সত্যিই রেগে যাব। সীমান্তের কথার অর্থ পুরোপুরি বুঝতে পারল না বেলা। তবে এটুকু বুঝলো, তার হাত সীমান্তের বুকে লেগেছিল বলেই এমন কথা বলছে সে। কথাগুলো শুনে বেলার ভেতরে রাগ জেগে উঠল। একদম আজে বাজে কথা বলবেন না। আমি ইচ্ছে করে আপনার বুকে হাত রাখিনি। বরং আপনিই আমার একেবারে সামনে চলে এসেছিলেন। আমি তো শুধু নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। কথাটা শেষ করার সুযোগও পেল না সে। পর মুহূর্তে সীমান্ত তার দুই গাল শক্ত করে চেপে ধরল। ব্যথায় বেলার চোখে পানি চলে এলো। সীমান্ত তাকে নিজের মুখের একেবারে কাছে টেনে এনে দাঁতের দাঁত চেপে বলল, এই মুখ আর এই ঠোঁট যেন আর কখনো আমার সামনে এত না চলে। আর একটা বাড়তি কথা শুনলে এমন শিক্ষা দেব, কথা বলার সাহসটা হারিয়ে ফেলবে। কথাগুলো শুনে বেলার বুক কেঁপে উঠল, গালে প্রচন্ড ব্যথা করছে। সে সীমান্তর হাত সরানোর চেষ্টা করতেই সীমান্ত অন্য হাত দিয়ে তার কবজি শক্ত করে চেপে ধরে মাথার উপর তুলে আটকে দিল।
সীমান্ত ঠান্ডা অথচ ভয়ঙ্কর কণ্ঠে বলল, কি হলো? একটু আগেও তো খুবই মুখে খই ফুটছিল, এখন সব কথা কই গেল মনে রাখিস। এই মুখকে কিভাবে চুপ করাতে হয় সেটা এই সীমান্ত খুব ভালো করেই জানে। কথা শেষ করে সে বেলাকে ছেড়ে দিয়ে কয়েক কদম দূরে সরে দাঁড়ালো। ঠিক তখনই রিহান ওয়াশরুমের সামনে এসে হাজির হলো। তার হাতে ময়লা কাপড়ের ভরা একটি বড় ব্যাগ। পিছনে রাচা আর লুচিও এসেছে, তাদের হাতেও একই রকম ব্যাগ। স্যার, আপনার নির্দেশ মতে সব ময়লা কাপড় নিয়ে এসেছি। রিহানের কথা শুনে সীমান্ত তার দিকে তাকালো, তারপর চোখগুলো বেলার দিকে। মেয়েটা গালে হাত দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, কিন্তু সেই কান্না সীমান্তের মুখের কঠোরতা একটুও নরম করতে পারল না। সে পাশে রাখা কাপড় ধোয়ার ডিটারজেন্ট প্যাকেটটা বেলার সামনে ছুঁড়ে ফেললে বলল, সব ব্যাগ ওয়াশরুমের ভেতরে রাখো। সবার কাজ হতেই পুরো ওয়াশরুম ময়লা কাপড়ের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। সীমান্ত গন্ধটা টের পেল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে বেলার দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলল, এখানে যত কাপড় আছে সব ২ ঘন্টার মধ্যে ধুয়ে পরিষ্কার করবে। একটা কাপড়ও নষ্ট হবে না। আর কোনো দাগও যেন না থাকে। যদি একটা কাপড়েও দাগ পায় তাহলে শাস্তি দ্বিগুণ হবে। বুঝেছো? তোমার সময় এখন থেকেই শুরু। কথাগুলো শুনে বেলা হতবাক হয়ে গেল। মেঝেতে রাখা ব্যাগগুলোর দিকে তাকিয়ে তার বুক ধকধক করতে লাগলো। ব্যাগে অন্তত ১০০-এরও বেশি কাপড় রয়েছে। এত কাপড় মাত্র ২ ঘন্টায় ধুয়ে আবার সব দাগ তুলে পরিষ্কার করা, এটা তার পক্ষে অসম্ভব। না, সে এই কাজ করতে পারবে না। সীমান্ত ভ্রু কুঁচকে বলল, কি হলো? মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? সময় কিন্তু নষ্ট হচ্ছে। বেলা দৃঢ় কণ্ঠে জবাব দিল, আমি পারবো না। উত্তরটা শুনে সীমান্তের চোয়াল শক্ত হয়ে উঠল। হাত দুটো আবারও মুষ্টিবদ্ধ হয়ে গেল। কি বললে? বেলা এবারেও পিছিয়ে গেল না। বলেছি আমি পারবো না। এই একটা বাক্য যেন সীমান্তের ধৈর্যের শেষ সীমা ভেঙে দিল। মুহূর্তের মধ্যে সে বেলার হাত শক্ত করে চেপে ধরল এবং কোনো কথা না বলে টেনে নিয়ে হাঁটতে শুরু করলো। সার্ভেন্ট কোয়ার্টার পেরিয়ে দ্রুত পা বাড়ালো অজানা গন্তব্যের দিকে। সীমান্তের শক্ত টানে হাঁটতে গিয়ে বেলার হাত ও পায়ের ব্যথা আরো বেড়ে গেল। ব্যথায় তার চোখ ভরে উঠল পানিতে। মনস্টার, আমার হাত ছাড়ুন প্লিজ। খুব ব্যথা পাচ্ছি, আমাকে এভাবে টানবেন না প্লিজ, ছেড়ে দিন। বেলার আর্তনাদ যেন সীমান্তের কানে পৌঁছালোই না। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সে বেলাকে টেনে নিয়ে চলল। মূলা ফটক পেরিয়ে জঙ্গলের ভেতরে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ির সামনে এসে থামলো। চারপাশের ঘন জঙ্গল আর নির্জন। ভাঙাচোরা বাড়িটা দেখেই বেলার বুক কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই তার মনে ভয়াবহ আশঙ্কা দানা বাঁধল। সে তাড়াতাড়ি নিচু হয়ে সীমান্তের পা জড়িয়ে ধরতে চাইল, কিন্তু সীমান্ত আগেই এক পা সরে যাওয়ায় সে তার নাগাল পেল না। তবুও কান্না জড়িত কণ্ঠে অনুনয় করে বলল, আমাকে এখানে কোথায় নিয়ে এসেছেন মনস্টার? প্লিজ আমাকে এখানে রেখে যাবেন না। আমি এমন জায়গা খুব ভয় পাই। আপনি যা বলবেন আমি তাই করব। কাপড় ধুতে বলেছেন, আমি ধুয়ে দেবো। একটাও কথা বলবো না। তবুও প্লিজ আমাকে এখানে একা ফেলে যাবেন না, আপনার পায়ে পড়ি। কিন্তু বেলার কোনো কথাই সীমান্তের মন গলাতে পারল না। সে নির্বিকার ভঙ্গিতেই বেলাকে পরিত্যক্ত বাড়ির ভেতরে ঢুকিয়ে রেখে বেরিয়ে এলো। চারিদিকে অন্ধকার আর নিস্তব্ধতা মুহূর্তেই বেলাকে গ্রাস করলো। ভয়ে তার বুক কাঁপতে লাগলো। আতঙ্কে সে দরজার দিকে ছুটতে গিয়ে চিৎকার করে ডাকতে লাগলো, মনস্টার, প্লিজ আমাকে এখানে রেখে যাবেন না। দরজাটা খুলুন, আমি ভয় পাচ্ছি, প্লিজ। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা সীমান্ত যেন কিছুই শুনল না, বরং ঠোঁটের কোণে ধীরে ধীরে এক তীক্ষ্ণ কুটিল হাসি ফুটে উঠল। একবার বাড়িটার দিকে ফিরে তাকিয়ে গভীর স্বরে বলল, যে মুখটা আমার সামনে এত কথা বলে, আজ সেই মুখ শত শত চিৎকার করেও কোনো উত্তর পাবে না। বড্ড বেশি কথা বলিস পিচ্চি। সেই মুখকে কিভাবে নীরব করতে হয় সেটা এই সীমান্ত খুব ভালো করেই জানে। কথাগুলো বলেই সীমান্ত আর একবারও পিছনে তাকালো না। ধীর পায়ে সামনে এগিয়ে যেতে লাগলো, চারিপাশে নিস্তব্ধতা ভেদ করে। তার ঠোঁটের মধ্যে থাকা চিরপরিচিত শিসের ধ্বনি যেন জঙ্গলের অন্ধকার আরো অস্বস্তিকর এক আবহ তৈরি করলো। কেউ আছো? প্লিজ আমাকে একটু নিয়ে যাও। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। থাইল্যান্ডের আকাশে আজ গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলেছে, সেই সঙ্গে সময়ের পাল্লা দিয়ে বাড়ছে হাওয়ার প্রকোপ। সীমান্ত তখন বেলাকে অন্ধকার কুঠুরিতে আটকে রেখেই চলে যায় নিজ গন্তব্যে। রিহান আর রাচা আসতে চাইলেও সীমান্ত কড়া ধমকে তারা আসার সাহস পায়নি। তবে সেই পথ থেকে তারাও
দূরেও যায়নি। দুজনেই গুঁড়ি, গুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই কিছু পড়ার শব্দে তাদের কান সজাগ হলো। রাতে তাড়াতাড়ি করেই রিহানের দিকে তাকিয়ে দ্রুতই কয়েকটা কথা বিনিময় করলো। সেই সঙ্গে পায়ের গতি বাড়িয়ে দিল। রিহানও রাজার পিছু, পিছু ছুটল। কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসবে। তবে বৃষ্টি হচ্ছে বিধায় অন্ধকারটা এখনো পুরোপুরি ধরণীয়র বুককে গ্রাস করতে পারেনি। রিহান স্যার, আমার মনে হয় খংনং সেন্স হারিয়েছেন। আমারও তাই মনে হয়। কথাটা বলতে বলতে তারা পুরোনো বারের প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালো। আর দাঁড়াতেই দুজনেই একে অপরের দিকে তাকালো। দরজার সামনে ইয়া বড় একটি রাজকীয় তারা ঝুলতে দেখে রাজা আর রিহান বেজায় অবাক হলো। কিন্তু অবাক ভাবটা বেশিক্ষণ তাদের মধ্যে দেখা গেল না। কারণ এসব কাজ যে সীমান্তর দ্বারাই সম্ভব তা তারা আগে থেকেই জানতো। রিহান চারিদিকে তাকিয়ে ভেতরে ঢোকার রাস্তা খুঁজল, কিন্তু কোনোভাবেই সেই রাস্তা সে খুঁজে পেল না। এদিকে রাজা নিজের উপস্থিতি বুদ্ধি খাটিয়ে তালা খোলার জন্য নিজের কৌশল কাজে লাগালো। কয়েকবার চেষ্টা করতে তালা খুলতে সক্ষম হলো। তারপর তালাটি আস্তে করে খুলে একপাশে রাখতে রিহানকে ডাক দিল। রিহান ভাই, তালা খুলেছে, জলদি আসুন। রাজার কথায় রিহান দৌড়ে আসতেই দুজনে মিলে ভিতরে ঢুকে পড়লো। এরপর আশেপাশে তাকিয়ে বেলাকে খুঁজতে লাগলো। রুমগুলো অন্ধকার থাকায় রিহান আর রাজা নিজেদের ফোনের ফ্ল্যাশ অন করে বেলাকে খুঁজতে লাগলো। এতক্ষণ বেলার শব্দ পাওয়া গেলেও এখন আর সেই শব্দ পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ খোঁজার পর হঠাৎ করে রাজা কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেও সামনে থাকা কেবিন ধরে নিজেকে সামনে নিল। এরপর ফোনের আলো নিচের দিকে ফেলতেই চোখ বড় বড় করে চিৎকার করে রেহানকে ডাক দিল। রিহান ডাক শুনে রাজার সামনে এসে বলল, কি হলো? এভাবে চিৎকার করলে কেন? খংনং রাজার কাঁপা কণ্ঠে কথা শুনে রিহান ভ্রু কুঁচকে ফেলল। খংনং, কাকে বলছো? আরে, আগে আমাদের ম্যামকে খুঁজতে হবে তো। সরো, আমি ওই দিকটা দেখি। কথা বলেই রিহান অন্য পাশে যেতে নিলেই রাজা হাত ধরে তাকে আটকে দিল। খংনং এখানে। রিহান ভাই। রাজার কথায় রিহান সঙ্গে সঙ্গে নিচের দিকে তাকালো। মুহূর্তে তার চোখ বড় বড় হয়ে গেল। জ্ঞানহীন বেলার দিকে তাকিয়ে সে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। এদিকে বেলার এভাবে অজ্ঞান অবস্থায় দেখে রাজা সঙ্গে সঙ্গে রিহানের হাত ছেড়ে নিচে বসে পড়ল। এরপর মোবাইলের ফ্ল্যাশ অন্যদিকে রেখে বেলার গালে আলতো করে কয়েকবার চাপড় মারল। খংনং, শুনতে পাচ্ছ? খংনং কয়েকবার ডাকার পরেও যখন বেলা উঠল না, তখন রাজার মনে কিছুটা ভয় ঢুকে গেল। সে কিছুক্ষণ বেলাকে চারদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। বেলার পুরো শরীর ময়লায় ভরে গেছে, হাতের পাশের জামাটাও ছিঁড়ে গেছে মনে হয়। ছুটতে গিয়ে কোথাও লেগে ছিঁড়েছে। অন্যদিকে পায়ের অবস্থাটাও বেশ নাজেহাল। পুরোনো ব্যান্ডেজে রক্ত জমে আছে। অন্ধকারে থাকার অভ্যাস নেই বলেই হয়তো জ্ঞান হারিয়েছে। বিষয়টা মাথায় আসতে সে রিহানের দিকে তাকিয়ে বলল, রিহান ভাই, উনাকে এক্ষুনি রুমে নিয়ে যেতে হবে। অবস্থা কিছুটা শোচনীয়। রাজার কথা শুনে রিহানও কিছুটা চিন্তিত হয়ে পড়ল। তুমি কি একা উনাকে নিয়ে যেতে পারবে? চেষ্টা করে দেখতে পারি। কথাটা বলেই রাজা বেলাকে উঠানোর চেষ্টা করলো। বেলাকে দাঁড় করাতে গিয়ে সে নিজেই ভারসাম্য হারিয়ে বেলা সহ পড়ে যেতে নিল। ঠিক তখনই রিহান একপাশ থেকে এগিয়ে এসে রাজাকে ধরে ফেললো। এতে বেলাও রাজার দিকে কিছুটা হেলে পড়ল। আমার মনে হয় না আমি উনাকে একা নিতে পারবো। আপনি একটু কষ্ট করে উনাকে কোলে করে নিয়ে যান। রিহান ভাই। রাজার মুখে এই কথা শুনে রিহান ঢোক গিলল। আমি? রিহানের কথা শুনে রাজা চোখ মুখ কুঁচকে তাকালো। হ্যাঁ, আপনি। উনি কে? তুমি কি ভুলে গিয়েছো রাজা? আমি কিছুই ভুলিনি রিহান স্যার। উনি সীমান্ত স্যারের বিয়ে করা স্ত্রী। তবে আমার মনে হয় না স্যার এই বিয়েটা মেনে বলে। কিন্তু এখানে এখন এসব বিষয় কেন আসছে? আপনি কি উনাকে এখান থেকে নিয়ে যাবেন? রাজার কথায় রিহান আর কিছু বলল না। রাজার পাশ থেকে যখন ওই বেলাকে ধরতে যাবে ঠিক তখনই বিকট একটা শব্দে দুজনে কেঁপে উঠল। রিহান সঙ্গে সঙ্গে নিজের পাশের দিকে তাকিয়ে বুঝতে পারলো এখানে কিছু একটা ছোঁয়া হচ্ছে। সেটা কি এবং কোথা থেকে এসেছে তা দেখার জন্য সামান্য তাকাতেই তার একদম পাশ দিয়ে আরেকটি বুলেট ছুটে গেল। রিহান দ্রুত ঝুঁকে সামনে তাকিয়ে চিৎকার করে উঠল, স্যার, বুলেট ছুটছেন কেন? কথাটা বলতে দেরি, কিন্তু আবারও বুলেট ছুটতে দেরি হলো না সীমান্তের। আমার শিকারকে আমি ব্যতীত অন্য কেউ ছোঁয়ার সাহস দেখালি মানতে হবে।
তোর দম আছে রিহান, ভুলে গিয়েছিস আমার ক্যারেক্টার সম্পর্কে, নাকি আবার মনে করিয়ে দিতে হবে? কথাটা বলেই সীমান্ত ঠকঠক করে জুতোর শব্দ তুলে একদম তাদের সামনে এসে দাঁড়ালো। এরপর হাতে থাকা রিভলভারটি রিহানের কপাল বরাবর তাক করে বলল, কি হলো? এখন মুখের বুলি কোথায়? সীমান্তের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটতেই রিহান ঢোক গিলল। সে খুব ভালো করে বুঝতে পেরেছে তার স্যার নিজের ভেতরের হিংস্র রূপে ফিরে এসেছে। বারবার গিলছে আর হাত কসলাচ্ছে। এদিকে রাজাও সীমান্তের এমন রূপ দেখে ভয় পেয়ে গেল, তবে মুখে তা প্রকাশ করলো না। নিজের ভয়কে সামলে বলল, স্যার খংনং। বাকিটা আর বলতে পারলো না। সীমান্তের তীক্ষ্ণ দৃষ্টির সামনে, আমার অনুমতি ছাড়া এই বাড়িতে দরজা খুললে কি করে? সীমান্ত কথাটা বলেই রিভলভারটি রাজার দিকে তাক করতেই রিহান তাড়াতাড়ি করে বলে উঠল, স্যার এখানে রাজার কোনো দোষ নেই। আসলে ম্যাম তখন খুব জোরে চিৎকার করছিল, তাই বাধ্য হয়ে আমরা ভেতরে ঢুকি। আর ভেতরে ঢুকে ম্যামকে অজ্ঞান অবস্থায় পাই। তাই ভাবলাম ২ দিনের মেয়ের জন্য একদম চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিস তোরা। বাহ! বলতে হয় এই পিচ্চিটার ভালোই দম আছে। একদম নাকে দড়ি দিয়ে তোদের ঘুরিয়েই ছাড়বে। কথাটা বলতে বলতেই আবারও সে অজ্ঞান বেলার দিকে তাকালো। তারপর রিভলভারটি পেছনে গুজে রাখতে রাখতে বলল, সঠিক জায়গায় সঠিক মানুষের জন্য অস্থির হতে হয়। তোরা দুজনেই ভুল জায়গায় নিজের অস্থিরতা দেখালে, আর সেই জন্য তোদের এমনি এমনি ছেড়ে দেই কি করে বল তো? কথাগুলো বলতে দেরি হলো, কিন্তু রাজার হাত থেকে বেলাকে নিতে এক মুহূর্তেও দেরি করলো না সীমান্ত। একটানেই নাজেহাল বেলাকে নিজের শক্তপোক্ত কাঁধে তুলে নিল। রাজা ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিতেই রিহান সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলল। পড়ে যাওয়ার ওষুধ খেয়েছে নাকি? একটু ধাক্কা লাগলে কি পড়ে যেতে হয়? ঠিক করে দাঁড়াও। রিহানের ধমক শুনে রাজা আর কিছু বলল না। সে তো দুজনের কাণ্ড দেখেই অবাক। একজন ভয় দেখিয়ে বেলাকে নিয়ে যাচ্ছে, আরেকজন আবার পড়ে যাওয়া নিয়ে ধমক দিচ্ছে। শাস্তির জন্য প্রস্তুত থাক দুজন। আর হ্যাঁ, ওর আশেপাশে কেউ যেন দেখাতে না দেখি। কথাটা বলেই সীমান্ত বেলাকে কাঁধে নিয়ে পরিত্যক্ত বাড়ি থেকে বেরিয়ে গেল। বেলার যখন জ্ঞান ফিরল, তখন সে নিজেকে সেই কোয়ার্টারে আবিষ্কার করলো। ঝাপসা চোখে মাথা চেপে ধরে কিছুক্ষণ থম মেরে শুয়ে রইল। এরপর কোনোমতে নিজেকে সামলে উঠে বসতে নিতেই পুরো শরীরে কেমন যেন অবশ অনুভূতি হলো। বেডের উপর কোনো রকমে হাত রেখে নিজেকে সামলে যখন আশেপাশে তাকাতে যাবে, তখনই নজরে এলো দূরে দাঁড়িয়ে থাকা সীমান্তকে। আর সীমান্তকে দেখতেই চোখে মুখে ভয় যেন ঝেঁকে বসলো। পলক ফেলতে ভয়ে বেডের কিনারায় গিয়ে সরে বসলো সে। হাঁটুর মধ্যে মুখ গুজে নিজেকে লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করতে লাগলো, কিন্তু সে চেষ্টার কোনো ফল হলো না। বেলার এমন প্রতিক্রিয়া দেখে সীমান্ত ধীর পায়ে এগিয়ে এসে একদম তার সামনে দাঁড়ালো। তারপর নিচু স্বরে বেলার কাছে মুখ এনে বলল, কেমন লাগলো শাস্তির বেড়াজাল? পছন্দ হয়েছে তো? সীমান্তের কথা শুনে বেলা কেঁপে উঠল। নিজেকে যেন এক কঠিন বিভীষিকার মধ্যে আবদ্ধ মনে হলো তার। ভয়ের তাড়নায় ঠিক মতো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আমি মামার কাছে যাব। আমি মামার কাছে যাব। মুখ গুজেই একই কথা বারবার বলতে লাগলো বেলা। ক্ষীণ স্বরে উচ্চারিত কথাগুলো সীমান্তের কান এড়ালো না। সীমান্ত আলতো করে বেলার মাথায় হাত রেখে তাকে নিজের আরো কাছে টেনে আনতেই বেলা বসা অবস্থাতেই সামান্য ঝুঁকে পড়ল তার সামনে। বেলা, বেলা, মাই পুর বেলা, ছোটদের মতো স্বভাব এবার ছাড়তে হবে যে তোমায়। তোমার তো বিয়ে হয়ে গেছে, তাও আবার আমার মতো একজন উগ্র রকস্টারের সাথে। সময় থাকতে নিজেকে সামলে নাও। এখনো যে অনেক পথ বাকি সুইটহার্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।